পাহাড় অশান্তের ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন, অস্থিতিশীলকারীদের কোনো ছাড় নয়। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাব প্রধান বিচারপতির, বিচারক নিয়োগে করা হবে নীতিমালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা সঠিক পদক্ষেপ নয় বললেন মির্জা ফখরুল, বিচ্ছিন্ন ঘটনা নয় মব জাস্টিস। প্রতিটি স্তরে ফ্যাসিবাদের দোসর থাকায় রাতারাতি রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বললেন সৈয়দা রিজওয়ানা হাসান। নিয়মিত ফ্লাইটেই নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, জাতিসংঘে কথা বলবেন ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, আইনি প্রক্রিয়া মেনেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বলছেন আইনজীবীরা। পাহাড় অশান্তের ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তাদের ছাড় দেয়া হবে না। এদিকে 3 পার্বত্য জেলায় সকাল থেকে চলছে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে রাঙামাটি আসেন 3 উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, এএফ হাসান আরিফ ও সুপ্রদীপ চাকমা। সেনানিবাসের প্রান্তিক হলে স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন 2 উপদেষ্টা। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকেও ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। এদিকে শুক্রবার রাঙামাটি শহরের সহিংসতার ঘটনায় এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিবেশ। রাঙামাটিতে এখনও বহাল 144 ধারা, বন্ধ রয়েছে দোকানপাট, গণপরিবহন ও নৌযান চলাচল। তবে সড়ক ও নৌপথ অবরোধের কোনো প্রভাব পড়েনি বান্দরবানে, স্বাভাবিক রয়েছে জীবনযাত্রা। 3 পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, সে সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। ফেনীর ছাগলনাইয়ার রাধানগর, দক্ষিণ আন্ধারমানিক এবং ফুলগাজীর জগৎপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা। সে সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো নির্দেশনাও দেয়া হয়নি। অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে, যে
আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং সরকারিভাবে সবগুলো বিষয়কে কিন্তু দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে। বিচার বিভাগের দ্বৈত শাসন বিলোপ না হলে বিচারকদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জরুরি ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দিয়ে বিচারক নিয়োগে নীতিমালা করারও কথা বলেন সৈয়দ রিফাত আহমেদ। আর ঢালাও মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। গত 5 আগস্টের পর বাংলাদেশের বিচার বিভাগের সকল বিচারকদের নিয়ে প্রথম আয়োজন প্রধান বিচারপতির। দেশের বিভিন্ন জেলা থেকে 2100 জন বিচারক অংশ নেন প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে। শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নিম্ন আদালতের বিচারকরা তাদের দাবি তুলে ধরেন। প্রতিটি উপজেলার জন্য পৃথক আদালত নিশ্চিত করতে হবে। একটি সুনির্দিষ্ট মানদণ্ডের উপর ভিত্তি করে বিচারকদের বদলির ব্যবস্থা গ্রহণের বিনীত নিবেদন জানাচ্ছি। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন, তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিচারকদের মুখোমুখি হয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ সংস্কার করা জরুরি ও গায়েবী মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার কথা বলেন তিনি। বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক থাকেন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে, এত খারাপ অভিযোগ, এত জঘন্য অভিযোগ বিচারালয় না বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যায় যে এই বিচারকের এই ধরনের বদনাম আছে। বিচারপতিরা যদি তাদের কাছে বিচার চাইতে আসে মানুষ, তারা বিব্রত বোধ করেন। কেন বিব্রত বোধ করেন আপনি? অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, যা মানুষের আস্থা নষ্ট করেছে। বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। উপযুক্ত কর্তৃপক্ষের সংজ্ঞায় পরিবর্তন এনে সুপ্রিম কোর্ট সচিবালয় তথা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথে আইনগত কোনো বাধা থাকবে না। দেশে 42 লাখ মামলা বিচারাধীন উল্লেখ করে বিচারক সংকট ও বিচার বিভাগের দুর্নীতি রোধে জিরো টলারেন্সের কথা বলেন প্রধান বিচারপতি। ফৌজদারি মামলার তদন্ত কাজ যেন দীর্ঘদিন ঝুলে না থাকে, পুলিশকে সে ব্যাপারে আন্তরিক হতে হবে। আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে আইন করার কথাও বলেন প্রধান বিচারপতি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা ভার্চুয়ালি যুক্ত হচ্ছি বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ মামলার বাদী ও সাবেক বিচারক মাজদার হোসেনের সঙ্গে। জনাব মাজদার হোসেন, 21 সংবাদ আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মাজদার, 2 যুগ আগে আপনার করা মামলার রায়ের আলোকে বিচার বিভাগ সংস্কার বাস্তবায়নে প্রস্তাব রেখেছেন বর্তমান প্রধান বিচারপতি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আর আজকে প্রধান বিচারপতি মহোদয় যে আশাবাদ ব্যক্ত করেছেন, এই জন্য আন্তরিকভাবে আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের একটা কথা মনে রাখা উচিত, আইনের শাসন হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। যে দেশে আইনের শাসন নাই সে দেশের গণতন্ত্র পরাভূত। আপনারা জানেন, দীর্ঘদিন বিচার বিভাগ পৃথকীকরণের এই মামলাটি ঝুলেছিল উচ্চ আদালতে। পরিশেষে এই মামলা যদিও সেপারেশনের একটি জাজমেন্ট, ল্যান্ডমার্ক জাজমেন্ট হয়েছিল, কিন্তু সে রায় শুধু বিচার বিভাগের বিচারিক কাজ পৃথকীকরণের বিষয়টি ছাড়া এখানেও প্রশ্ন আছে, পরিপূর্ণ বিচারিক ক্ষমতা বিচারকেরা পান নাই টিল টুডে। পার্শিয়ালি এখনো রয়েছে বিচার বিভাগ তার পূর্ণ স্বাধীনতা নিয়ে পৃথক বিচার বিভাগে কাজ করতে পারছে না। এই একটি দিক। আর একটা দিক হচ্ছে যে বিচার বিভাগ শুধু প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন করলে হবে না, এখানে সিদ্ধান্তগত স্বাধীনতাও বিচার বিভাগকে দিতে হবে। এটা যদি না থাকে তাহলে বিচার বিভাগের স্বাধীনতা মূল্যহীন হয়ে যাবে। আপনার
সকলের অবগতির জন্য একটা বিষয় আমি জানাতে চাই, সেটা হচ্ছে যে অত্যন্ত দুঃখের বিষয় 2021 সালে মাউন্ট স্কোপ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের সূচকে বাংলাদেশের বিচার বিভাগ, মানে বিচার বিভাগের মান একবারে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে একজন স্টেইন জাজ পর্যন্ত আমাদের যে বিচার বিভাগের মান সেটা ছিল -1.607। কল্পনাতীত। আমি বিচারক হিসাবে এই অবস্থানটাকে আমি খুবই লজ্জিত যে আমরা উন্নত একটা দেশের পথে এগোচ্ছি, কিন্তু আমাদের বিচারকের মান, আমি যেটা ফিগারটা বললাম আপনাকে যে -1.607, তাহলে বিচার বিভাগ কোথায় আছে বলেন? বাস্তবতার সাথে এদেশের আপামর জনসাধারণ সম্পৃক্ত এবং তারা সবকিছু এটা জানে। যে মামলাটা করা হয়েছিল সেটা হয়েছিল বিচারকেরাকে স্বাধীনভাবে আইনের শাসন আফিয়াল করার জন্য কাজ করার পরিবেশ দিতে হবে। আমরা আজও বিচার বিভাগ এটা পাই নাই। আপনারা জানেন বিচার বিভাগ রাষ্ট্রের 3টি অর্গানের মধ্যে একটি। তো এই 3টি অর্গান যদি পৃথক পৃথক ভাবে তারা স্বাধীনভাবে কাজ না করতে পারে, তাহলে দেশের গণতন্ত্র এবং দেশের মানুষের আপামর জনসাধারণের তাদের মৌলিক অধিকার সংরক্ষণের যে বিষয় সেটা পরাভূত হয়। আপনি বিখ্যাত আপনার পণ্ডিত মন্টেস্কু তার দি স্পিরিট অফ লতে বলেছে যে বিচার বিভাগ শুধু বিচারিক কাজ করবে এবং এক্ষেত্রে তাকে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না। মাজদার হোসেন মামলার 8 দফায় পরিষ্কার করে বলা আছে পার্লামেন্ট আমাদের দেশে, মানে লেজিসলেশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, এর নিয়ন্ত্রণ মুক্ত থাকতে হবে বিচার বিভাগকে। এটি মাজদার হোসেন মামলা 12 দফার 8 দফায় বলা হয়েছে। তারপর অত্যন্ত পরিতাপের বিষয়, এটা টিল টুডে এক্সিকিউটের কোনো লক্ষণ নাই। এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা আইনের জি জনাব মাজদার হোসেন, আপনাকে অশেষ ধন্যবাদ। এবার যাচ্ছি অন্যান্য খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনি প্রক্রিয়া মেনেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র আইনজীবীরা। বলছেন তারেক রহমান যখনই সম্মতি দিবেন তখনই শুরু হবে আইনি প্রক্রিয়া। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। রাজনৈতিক জীবনে সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছাড়েন 2008 সালের 11 সেপ্টেম্বর। দীর্ঘ 16 বছর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। জিএফআই বিএনপির এই নেতা দেশ ছাড়ার আগে ও পরে তার বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হয়। প্রায় 50-এর বেশি মামলা হয়েছে তার বিরুদ্ধে। যাবজ্জীবন সহ 4 মামলায় তাকে সাজা দেয়া হয়। এছাড়া দেশের কোনো গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করা হয়। এরপরই বিএনপির নেতাকর্মীরা আশা করেন ফিরবেন তাদের নেতা। তবে মাস পেরোলেও তারেক রহমানকে ফেরাতে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। বিএনপির নেতৃত্বাধীন আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন বলেন, তারেক রহমানের সম্মতি পেলে সাজা স্থগিত চেয়ে আবেদন করে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া শুরু করবেন তারা। 401 অনুসারে তারা সাজা স্থগিত রাখবেন এই শর্তে যে এই মামলাগুলোতে তারেক রহমানের পক্ষে বা অন্যান্য যাদের এই ধরনের সাজা হয়েছে মিথ্যা, হয়রানিমূলক এবং বিদ্বেষমূলক মামলায়, সেই সমস্ত মামলা খালাসের জন্য আমরা পরবর্তীতে আদালতে আবেদন করব। আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান সঠিক সময়ে দেশে ফিরবেন বলে মন্তব্য করেন বিএনপির আইন সম্পাদক। আদালত কর্তৃক একটা রায় ঘোষণা করা হয়, সেই রায়টা ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নেওয়া হবে। যেগুলো রায় হয়ে গেছে সেগুলা বিচারিক আদালত থেকে রায় হয়ে গেলে মিথ্যা হলেও সেটার একটা প্রসেসে যেতে হয়, সেই প্রসেসে অবলম্বন করা হবে আশা করছি। তবে কবে নাগাদ ফিরবেন সে বিষয়ে তারেক রহমান নিজেই সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন তিনি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দেশকে এগিয়ে নিয়ে যেতে ও জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে শুধু সংস্কার নয়, রাজনৈতিক অধিকার আদায় করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুরে গণসমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে আরও বলেন, যে বিজয় বাংলাদেশ পেয়েছে তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু আন্দোলন সংগ্রাম না, আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেমন আমরা স্বৈরাচারকে বিদায় করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, একইভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে আমাদেরকে সফল হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। তুমুল আলোচনা সমালোচনার মাঝেই এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এদিকে সম্প্রতি ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাতিল করা হয়েছে তাদের আবাসিক সিট। একই সাথে হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুমকে পরিবর্তন করে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে দেয়নি, আলোচনা পর্যায়ে আছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, মত প্রকাশের স্বাধীনতা, তাদের একাডেমিক এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিদের যে একটা আনুষ্ঠানিক সংবিধিবদ্ধ প্ল্যাটফর্ম আছে, যেটাকে আমরা ডাকসু বলি, সেইটার ব্যাপারে তাদের জোরালো দাবি আছে। আমরা ছাত্র রাজনীতি বন্ধ করা সঠিক পদক্ষেপ নয়, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ছাত্র রাজনীতি সুস্থ না হলে দেশের রাজনীতি অসুস্থ হয়ে পড়বে। এছাড়া মব জাস্টিস ও পার্বত্য চট্টগ্রামের ঘটনা বিচ্ছিন্ন নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র এখনও চলছে। ওমর ফাহিমের রিপোর্ট। বিএনপির পক্ষ থেকে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুল ইসলামের একান্ত আলোচনা। এ সময় অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, চাইলেই দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার, দেশের মানুষ তা মানবেও না। সবচেয়ে বড় ল্যাকিং যেটা, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল যে একটা আপনার বিষয়, সেটা কিন্তু একটু ল্যাকিং আছে। এটা কাভার আপ করা যায় একমাত্র যদি রেগুলার টাইম টু টাইম পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যদি আপনার আলোচনা করা যায়। ওই জায়গাটা যদি ল্যাকিং হয়, তাহলে আপনার নিঃসন্দেহে কিছু পলিটিক্যাল গ্যাপ থেকে যেতে পারে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। নির্বাচনটা হোক, নির্বাচনটা একটা অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে হোক, আর ওই নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, সেগুলোর সংস্কারগুলো দ্রুত করে নির্বাচনটা করে সেখানে আপনি সব কিছু করতে পারেন। একই সাথে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব, তাগিদ দেন সমাধানের। এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ, কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে এটা আমি একমত, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, করা উচিত না। এটাকে আপনার দূরে করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কীভাবে কাজ করতে পারে, এটা ছাত্রদের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থাটা হবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার কথাও বলেন মির্জা ফখরুল। নিজে এসে আপনার ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। দেশে মব জাস্টিসের নামে হামলা ও গণপিটুনিতে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি ও আইনের শাসনে আস্থা না থাকায় এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুশাসন ফিরিয়ে না আনলে রাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কাও করছেন তারা। শিউলি শবনমের প্রতিবেদন। 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা। একই দিন গণপিটুনিতে নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা। শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে দেশে এ পর্যন্ত অন্তত 30টি মব জাস্টিসের ঘটনা ঘটেছে, যেখানে কাউকে গণপিটুনি, কাউকে কান ধরানো কিংবা জুতার মালা পরাতে দেখা গেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, মব জাস্টিস দেশের পুরনো সংস্কৃতি। মব জাস্টিস নিয়ে বিগত সরকারের নমনীয় আচরণ এবং বিচারহীনতার সংস্কৃতি এমন নৈরাজ্যকে উস্কে দিয়েছে। তো 16 বছরে আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম কালচার দেখেছি, আবরার ফাহাদের হত্যা দেখলাম, তো পুরো রাষ্ট্র কিন্তু আপনার মব জাস্টিসের দিকে চলে গেছে। এখানে বিচার বিভাগ ন্যায্যতার ভিত্তিতে কাউকে সাজা দেয় না, এখানে সরকার সিদ্ধান্ত করে কার জামিন হবে কার জামিন হবে না। আমরা দেখেছি যে মেয়েদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে, আমরা দেখি বদরুলকে সিলেটের, আমরা দেখেছি অনেক বড় বড় ঘটনা, মানুষকে নাড়ামাতা করে দেওয়া হয়েছে, গণপিটুনি দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু মামলার কোনো সুরা হয়নি।
মব জাস্টিসের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন মানবাধিকার কর্মীরা। যে ইউনিভার্সিটিতে কিন্তু প্রভোস্ট, প্রক্টর, তারপরে ওখানে হাউস টিউটর থাকে এবং ভিসি আছে, এতগুলো জিনিস ব্যক্তি যারা আছে তারা থাকতে এই ধরনের নির্মম একটা বর্বর ঘটনা ঘটেছে, এটা কিন্তু তারাও কিন্তু দোষী এবং তার দায়ভার গ্রহণ করবে। হয় আমাকে এখান থেকে সরে যেতে হবে, অন্য কোনো মানুষকে দিতে হবে, অথবা আমাদেরকে কঠোরভাবে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। মব জাস্টিস শব্দটাকে মধ্যযুগীয় এবং ঘৃণিত উল্লেখ করে ছাত্রদের রাজপথ থেকে পড়ার টেবিলে ফেরাতে উদ্যোগ নেওয়ারও আহ্বান মানবাধিকার কর্মীদের। ছাত্রদের কন্ট্রোল করুক এবং তাদেরকে বলুক তারা পড়াশোনা টেবিলে ফিরে যাক। এখন আর তার কোনো ছাত্র রাজনীতির দরকার নেই, যে রাজনীতির দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেখানে দরকার নেই। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। সমাজের প্রতিটি স্তরেই ফ্যাসিবাদের দোসররা থাকায় রাতারাতি রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবর্তনের চেষ্টা বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে তারা আক্রমণ করতে পারে বলেও সতর্ক করেন উপদেষ্টা। তবে রাজধানীতে আয়োজিত একই সংলাপে অংশ নেওয়া অন্য বক্তারা দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার কাজ শুরুর ওপর জোর দেন। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। আগামী রাষ্ট্র ব্যবস্থা ও সংস্কার নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ও এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এই সংলাপ আয়োজন। এতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ছাড়াও অংশ নেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাষ্ট্রের বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করলেও প্রায় সবাই জোর দেন রাষ্ট্র সংস্কারের উপর। সদ্য গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এ সময় তুলে ধরেন সংস্কারের কিছু রূপরেখা। আমাদের প্রত্যেকেরই আমাদের ভূমিকা পালন করতে হবে, তা নইলে কিন্তু এই অপূর্ণ আকাঙ্ক্ষা, বাসনা, স্বপ্ন, প্রত্যাশা যাই বলি অপূর্ণ থেকে যাবে। সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কারের উপর জোর দিয়ে দ্রুততার সঙ্গে সেটি শুরু করার তাগিদ দেন। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছেন। এটা 15 বছর 17 বছরের মানুষের ক্ষোভ। আমাদেরকে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা বাহাসের মধ্যে দিয়ে যেতে হবে এবং সবগুলো পক্ষ যাতে এই গণতান্ত্রিক ঐক্যমত্যের মধ্যে থাকে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় বলেন, অন্তর্বর্তী সরকারের শতভাগ সদিচ্ছা থাকলেও রাতারাতি কোনো কিছুর পরিবর্তন করে ফেলা সম্ভব না। সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব না। সংলাপে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে হাসিনার ফ্যাসিবাদী রাজনীতির প্রসঙ্গেও কথা বলেন বক্তারা। আপনারা দেখেছেন যে ঘর পুড়ে যাচ্ছে। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এখনো পর্যন্ত সিভিল সোসাইটির সঙ্গে কোনো ধরনের আলোচনায় না বসায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন চিন্তাবিদ ফরহাদ মজহার। তার মতে ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার ফিরে আসুক, দেশের জনগণ তা চায় না। রাজধানীতে শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কার শিরোনামে আলোচনা অনুষ্ঠানে ফরহাদ মজহার আরও বলেন, সরকারের সমালোচনা করা মানে তার বিরোধিতা করা নয়, বরং বর্তমান সরকারকে দেশের মানুষ সমর্থন করেছে বলেই এটি এখনও টিকে আছে। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তারাও আওয়ামী লীগের মতো যেনতেন উপায়ে ক্ষমতায় আসতে চায়। যদি বিএনপি আমাদের রাজনৈতিক ইচ্ছা এবং অভিপ্রায়কে মেটাতে পারে, অবশ্যই তরুণদের কোনো আলাদা রাজনৈতিক দল করার দরকার নেই। খুব ক্লিয়ার। আমি তাদের অনেক নেতাকে বলেছি যে যদি এটা থাকে তাহলে নিশ্চয়ই অটোমেটিক্যালি তরুণদের বিশাল একটা অংশ, যেই দলই এই তরুণদের অভিপ্রায়টা, তাদের মধ্যে দিয়ে জনগণের যে ইচ্ছাটা প্রকাশিত হচ্ছে, যদি তারা এটাকে ধারণ করতে পারে তাহলে তো নতুন দল করার কোনো প্রয়োজন পড়ে না। যদি ধারণ করতে না পারে তাহলে তরুণদের একটা নতুন দল অবশ্যই আসবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বিগত সময়ের মতো থাকছে না সফর সঙ্গীদের বিশাল বহর। ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, কথা বলবেন বাংলাদেশে ঘটে যাওয়া অভূতপূর্ব গণ অভ্যুত্থান প্রসঙ্গে। বিস্তারিত থাকছে নাহিদ সিরাজের নিম্মির প্রতিবেদনে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের বিগত সময়ের চিত্র পাল্টে এবার ছোট বহর নিয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার অধিবেশনে যোগদান প্রসঙ্গে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্রিফিং, যেখানে উঠে আসে সাম্প্রতিক নানা বিষয়াবলীও। 24 সেপ্টেম্বর হতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাবেন মাত্র 57 জন। গতবারের 146 তুলনায় এবার 57, এই হলো আমাদের সংখ্যাটা এবার। তার মধ্যে বড় অংশ কিন্তু নিরাপত্তা এবং প্রেস। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে একেবারেই নিতান্ত প্রয়োজন যারা, শুধু তারাই যাবেন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দেশের নেতাদের দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে, তবে ভারতের প্রধানমন্ত্রীর সাথে হচ্ছে না বৈঠক। জনাব মোদি একটু আগে চলে আসছেন, আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা চাওয়ার পাশাপাশি অশান্ত পাহাড় নিয়ে সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরা হবে। রোহিঙ্গা প্রসঙ্গে অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে আসলে আমাদের স্ট্র্যাটেজির চেয়ে বরং তাদের যে চাপ প্রয়োগ করতে হবে, তাদের যে এখানে আরও অর্থ প্রদান করতে হবে তাদের আপকিপের জন্য, এই জিনিসগুলোর উপরে আমরা বেশি গুরুত্ব দেবো। এটার একমাত্র সমাধান হচ্ছে তাদের নিজ দেশে ফেরত যাওয়া, এবং তারাও ফেরত যেতে চায়, আমরাও চাই যে তারা ফেরত যাক, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের এই অধিবেশনেও গাজার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করা হবে। ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনদের পক্ষে থেকেছে এবং সেটাই থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, আমাদের সাথে থাকুন। সুনির্দিষ্টভাবে জামায়াতের যারা ক্ষতি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দেশের সংস্কার আনতে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে। শুধু তাই নয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের সকল অপকর্মের বিচারও প্রচলিত আইনে হবে। আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া বলতে আইন হাতে না তুলে নেওয়ার কথা বলা হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, যুগ যুগ ধরে এটা চলতে থাকে। আমরা চাই এই নোংরা কাজের এখানেই পরিসমাপ্তি ঘটুক। তবে ন্যায় এবং ইনসাফের দাবি হচ্ছে, যিনি যে অপরাধ করেছেন নির্দিষ্ট অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে। মৎস্য উপদেষ্টার অবস্থান উল্টে দিলেন বাণিজ্য উপদেষ্টা। দুর্গাপূজায় এবারও ইলিশ যাবে ভারতে, তাও আবার 100-500 টন নয়, 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে। মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। পট পরিবর্তনের পর অনেকটা আবেগেই এমনটা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। কিন্তু দুর্গাপূজায় ইলিশ পেতে মরিয়া ছিলেন কলকাতার মৎস্য ব্যবসায়ীরা। চিঠি পাঠালেন, পুজোয় ইলিশ চাই চাই। আমরা বিভিন্ন দফতরে ইমেল পাঠিয়েছি, কমার্স সচিব, তারপর অ্যাডভাইজার তহিদ সাহেব, সবাইকে চিঠি পাঠিয়েছি, যাতে প্রত্যেক বছর মতো এই বছরও ওনারা আমাদেরকে পুজো উপলক্ষে ইলিশ মাছ দেয়। অতঃপর অবস্থান বদল হলো ঢাকার। এবারও ইলিশ যাবে ভারতে। মৎস্য উপদেষ্টার আবেগী সিদ্ধান্ত উল্টে দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় জানালো, দুর্গাপূজা উপলক্ষে এবার 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানি হবে। দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি হয়। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইলিশ মাছ আটক করেছে বিজিবি। সকালে দোয়ারাবাজার বিওপির টহল দল অভিযান চালিয়ে 885 কেজি ইলিশ মাছ আটক করে। আটক করা মাছের বাজার মূল্য 22 লাখ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাছ কাস্টমসে জমা দেওয়া হবে জানিয়ে বিজিবি বলছে, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের 90% বুলেট বিদ্ধ। হাসপাতালের বিছানায় এখনও তাদের প্রতিটি দিন কাটছে নারকীয় যন্ত্রণায়।
আহতরা বলছেন সরকারের আর্থিক সহায়তা না পেলে তাদের পক্ষে দীর্ঘমেয়াদে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। শিউলি শবনমের প্রতিবেদন। আন্দোলন তো এমনি যাওয়া হয়নি, দেশ স্বাধীন করার জন্যই যাওয়া হয়েছিল। যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। 24 বছরের যুবক আব্দুস সামাদ 5 আগস্ট রাজধানীর উত্তরায় মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালের ধবধবে সাদা বিছানায় শূন্য দৃষ্টি মেলেই কাটে যার দিনের বেশিরভাগ সময়। চোখে মুখে হতাশার ছাপ। এখনো পর্যন্ত কারো সাহায্য পাই নাই, আর পাবো কিনা জানি না। সহায় সম্বলহীন সামাদের স্ত্রী রিয়ামণি 2.5 বছরের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলেই অন্ধকার ছাড়া যে কিছুই দেখতে পান না। ভাতটা যে কিনাই না খাই, এটাই একবেলা খাইলে আরেক বেলা পারতেছি না, মানে ওরকম। প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত ওরকম চিকিৎসা পাই নাই। যারা যারা আন্দোলনে গেছে তাদের তো সাহায্য করতেই আছে, তো ওরাও কিছু কইরা দেখ, যাতে আমার ভবিষ্যৎ, আমার ছেলের ভবিষ্যৎটা একটু ভালো হয়। 18 জুলাই থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় এমন শত শত আহত ছাত্র আর সাধারণ মানুষ। তাদের কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বেশিরভাগেরই প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসার। বুলেট ইনজুরি পেশেন্টই আছে, কিছু কিছু, যেরকম এখানে একটা রুগী আছে, ওনার হচ্ছে কোলোস্টমি ব্যাগ পরানো, আইলোস্টমি ব্যাগ, ওনার এটা তো সারতে অনেক সময় লাগবে। সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ব্রাহ্মণবাড়িয়ার পলিটেকনিকের ছাত্র নাজমুল সাকিবও তাদেরই একজন। পিঠে গুলি লেগে পেট দিয়ে বেরিয়ে যায় বুলেট, অবস্থা ভয়ঙ্কর। খাদ্যনালী এগুলো সব নষ্ট হয়ে গেছিলো, অপারেশন করে অর্ধেক যেগুলো রাখার মতো ওগুলো রাখলো, আর যেগুলো রাখা যাবে না ওগুলো কেটে ফেলে দিছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে জীবনের স্বাভাবিক স্রোতে ফিরতে সরকারি সহায়তার অপেক্ষাটুকুই এখন তাদের সম্বল। যারা যারা গুলি গেছে, আহত হয়েছি, সরকারের জন্য আমাদের উপর একটু নজর রাখে। আমাদের 2 লাখ টাকার মতন গেছে অলরেডি, তারপরে ছাত্র ভাইদের আন্ডারে আসছি। সরকার থেকে আমি কোনো কিছু পাই নাই। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আশুলিয়ায় পুলিশের গাড়িতে পোড়ানো একটি মরদেহকে সন্তান ভেবে দাফনের 7 দিন পর বাবা মা জানতে পারেন তাদের ছেলে মারা যায়নি। খবর পান ছাত্র জনতার আন্দোলনে মাথায় গুলি লেগে সাভারের একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। পরে ঢাকায় এনে মাথার গুলি বের করা হলেও ছেলেটি হারিয়ে ফেলেছে মানসিক ভারসাম্য। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 5 আগস্ট আশুলিয়ার ছাত্র জনতার বিজয় মিছিলে যোগ দেয় মাদ্রাসা ছাত্র রিফাত হোসেন। বিকেল গড়িয়ে রাত পেরোলেও তার খোঁজ পাননি বাবা মা। ওই দিন আশুলিয়া থানার সামনে পুলিশের গাড়িতে পুড়িয়ে দেওয়া হয় 6টি মরদেহ। ছেলে রিফাতের কোনো খোঁজ না পেয়ে ওই 6 মরদেহের একটিকে ছেলে চিহ্নিত করে বগুড়ার গাবতলীতে দাফন করা হয়। কিন্তু 11 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাবা মা দেখতে পান মাথায় গুলির আঘাত নিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে তাদের ছেলে রিফাত। 6 তারিখে একটা পোড়া লাশ আসলে থানার সামনে গাড়ির মধ্যে নিয়ে আমার ছেলের মতো দেখতে লেগে আমি কাপন দাপন করে খুব কষ্ট পাইছি। আমি কষ্ট তার কি কম, আমার এক নাই ছেলে। পরে আবার 11 তারিখে ঢাকাতে আসি, 10 তারিখে আসে, 11 তারিখে আমি ফেসবুকে আমার ছেলের ছবি দেখতে পাই। চিকিৎসা শেষে রিফাতকে বাড়িতে নিয়ে এসেছেন বাবা মা, তবে মাথায় গুলি লাগায় এখন অনেকটা ভারসাম্যহীন রিফাত। কাকু চিনতে পারে না, কারো এটা পড়াশোনা করতে পারে না, ব্রেনটা একবার নষ্ট হয়ে গেছে, সেন্স হয় না, ভুল ভ্রান্তি বলে। ছেলের সেবা যত্ন করতে গিয়ে মাকে ছাড়তে হয়েছে গার্মেন্টসের চাকরি। দিনমজুর বাবার আয় এই আছে এই নাই, অর্থের অভাবে চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। আমার আর কোনো সমর্থন নাই যে তাকে আমি ছেলের কোনো ইয়ে করব, ভবিষ্যৎ করব। সরকারের কোনো এখন আমরা সহযোগিতা পাই নাই। এখন মনে করেন যে এলাকার তার বন্ধু বান্ধব বড় ভাইয়েরা চাঁদা তুলে যা দেশে তাকে আমি খরচপাতি করে খাইতেছি। সেদিনের বিভীষিকাময় স্মৃতি এখনো তাড়িয়ে ফিরবে রিফাতকে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং আতঙ্ক নিয়ে বসবাস করছেন মোহাম্মদপুরের বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ।
হরহামেশাই মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ। এ সময় প্রতিপক্ষের হামলায় নিহত হয় 3 জন। ছোটবেলাতে শুনছি আমার ভাইকে মারা হয়েছে, আমি ডাইরেক্ট একদম ঢাকা মেডিকেল নিয়ে গেছি। বুদ্ধিজীবী রোড কবরস্থানের কাছে আইছে, আর ওরে 3-4 জন পোলাবাইন আইয়াই ঠেকাইয়াই আর কি ওরে উস্কে ধরে লয়ে গেছে। এদিকে এই অপরাধী গ্রুপগুলোকে কিশোর গ্যাং বলতে নারাজ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এরা হয়তো 10 বছর আগে কিশোর ছিল, এখন তো আর কিশোর নেই। এই কিশোর গ্যাং বলে সফট কোনো কিছু তৈরি করার আসলে সুযোগ নেই। এদের ছবি দেখবেন, আপনি ছবিতেও দেখবেন এদের বয়স কত। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। দুটো গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং তাদের নিজস্ব পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা কালকে সারা রাত অভিযান করেছি, আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করতেছি। বাদী পক্ষ তারা যারা জড়িত তারা নাম কিছু পেয়েছে, আমরা এই অনুযায়ী গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুরের বাসিন্দাদের। সারাক্ষণ আতঙ্ক নিয়ে বসবাস করেন তারা। আমরা রাতে ঠিকমতো ঘুমাইতে পারি না এবং চলাফেরা করতে আমাদের অনেক ভয় নিয়ে করতে হয়, কারণ এই এলাকায় কিশোর গ্যাং গোটা মোহাম্মদপুরটাই এই অবস্থার সন্ত্রাস। এই যে অনেকে রিক্সা দিয়ে গেলে কবে মোবাইল রেখে দেয়, বিভিন্ন ধরনের সমস্যা করে। 30 আগস্ট রাতেও একই পরিবারের 3 জনকে কুপিয়ে আহত করে এই অপরাধীরা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাজধানীর ওয়ারি এলাকায় চাঞ্চল্যকর 2 ভাই হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ সালেহ উদ্দিন। গত 14 আগস্ট ওয়ারি থানার হাটখোলা রোডে একটি নির্মাণাধীন ভবনে এই জোড়া খুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর সাভার থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়। যারা ডিসিজ যে দুজন মারা গেছে তাদের একজন যে আলামিন মূলত চুক্তিবদ্ধ হয়েছে রিয়েল এস্টেট কোম্পানির সাথে, ল্যান্ড ওনারের সাথে হয়নি। সেক্ষেত্রে ল্যান্ড ওনারের কাছে গিয়ে তার এই সমস্যাটার কথা বলাতে বা সে দাবি করাতে যে আমি তো এখানে 14 লক্ষ টাকা একটি ফ্ল্যাটের বুকিং দিয়েছি, কিন্তু আমাকে ফ্ল্যাট দেওয়া হয়নি, রিয়েল এস্টেট কোম্পানি পলাতক। সেক্ষেত্রে সে তার সরল মনে ল্যান্ড ওনারের কাছে এই দাবিটি করলে ল্যান্ড ওনার ক্ষিপ্ত হয়ে অসৎ উদ্দেশ্যে এক পর্যায়ে তার দলবল নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাদের 2 ভাইয়ের উপরে এবং তাদেরকে চাইনিজ কুড়াল, ছুরি এবং ব্যাটন দিয়ে তীব্রভাবে আঘাত করে। এবার বাণিজ্য সংবাদ। অবৈধ ডিও ব্যবসার মাধ্যমে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এস আলম সিন্ডিকেট। চিনি, ভোজ্য তেল সহ নিত্যপণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বিপুল অর্থ আয় করেন তারা। এই সিন্ডিকেটের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল এস আলমের বেআই মীর গ্রুপের আব্দুস সালাম ও তৎকালীন চেম্বার সভাপতি মাহবুবুল আলমের হাতে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ভোগ্যপণ্য অবৈধ মজুত ও মূল্য কারসাজি রোধে 2011 সালে প্রজ্ঞাপনের মাধ্যমে ডেলিভারি অর্ডার বা ডিও প্রথা বাতিল করে সাপ্লাই অর্ডার বা এসও জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু দেশের গুরুত্বপূর্ণ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অবৈধ ডিও প্রথা বহাল রেখে চিনি, ভোজ্য তেল এবং ভোগ্যপণ্যের বাজারে একক ছোট্ট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মীর গ্রুপের আব্দুস সালাম এবং তৎকালীন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। 1000 টন মাল কেনেন, 1000 টনের আমি 100 টন করে আপনি 10টা ডিও আপনার পকেটে রাখলেন, এরকম অনেকে রাখে। এখন মিল থেকে যারা ডিও ডেলিভারি দেয় তাদের উচিত হবে আপনার ডিও আপনাকে ইস্যু করলাম আজকে 1 তারিখ, আপনি 10 তারিখের মধ্যে মাল নিয়ে নেবেন। এদিকে ডিওর মাধ্যমে চিনির বাড়তি দামে বিক্রির কথা অপকর্ষে স্বীকার করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বেআই আব্দুস সালাম। জানান কারা কিভাবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছেন। জিম্মি হয়ে যায় যে আমি এটা না করে পারবো না, এটা করতে হবে, ওইটা করতে হবে, এই ধরনের অনেকগুলো জিম্মি হয়ে যায় মানুষ। পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে এস আলম গ্রুপ, মীর গ্রুপ এবং মাহবুবুল আলম বাজার থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান ব্যবসায়ী নেতারা। বলেন সিন্ডিকেটের কারণে ভোক্তা ও সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা আগে থেকেও বলে আসছি, এখনও বলছি এই সিন্ডিকেট এগুলো কিন্তু ব্যাংকে দিতে হবে। এই সিন্ডিকেটের কারণে
আমাদের সাধারণ মানুষ আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ক্ষমতাচ্যুত হাসিনার সরকারের পৃষ্ঠপোষকতা দিয়েই ব্যবসা বাণিজ্যের সিন্ডিকেট তৈরি করেছিল। ব্যবসা বাণিজ্যে প্রতিযোগিতা ফেরাতে সুশাসন এবং গণতন্ত্র প্রয়োজন বলে মনে করছেন এই মুক্তিযোদ্ধা। বাজার ইকোনমির জায়গায় আপনার ব্যক্তিগত কিছু গোষ্ঠীর মধ্যে চলে গেছে, জিনিসপত্রের দাম বাড়ছে এবং এই লোকগুলি টাকার গুণে, টাকার বাহাদুরিতে, টাকার হ্যাডমে তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, যা খুশি তা করতেছে। সিন্ডিকেট ভাঙতে বাজার ব্যবস্থাপনা পরিবর্তন, আমদানি করা সহ ব্যবসায়ী প্রতিনিধির সাথে আলোচনা করে সমন্বিত উদ্যোগ জরুরি বলে বলছেন ব্যবসায়ীরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চেন্নাই টেস্টে ভারতের রানের পাহাড়, জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 357 রান। দেখছেন সন্ধ্যার 21 সংবাদ। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আশুলিয়ায় আজও বন্ধ রয়েছে 16টি কারখানা। এদিকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে আশুলিয়ায় 5 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সকালে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের TNZ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে তারা। এতে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। তবে এখনও বন্ধ রয়েছে 16টি কারখানার উৎপাদন। এদের মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে 13টি ও বাকি 3টি কারখানায় দেয়া হয় সাধারণ ছুটি। অপরদিকে তৈরি পোশাক কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। দেশের পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীলতা তৈরির পেছনে দেশি বিদেশি শক্তির ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ছায়া সংসদ বিতর্কে সচিব বলেন, গত 15 বছর ধরে পোশাক খাতে বঞ্চনা ও বৈষম্য চলে আসার কারণেই শ্রম অসন্তোষ তৈরি হয়েছে। বর্তমান সরকার শ্রমিকদের দাবি দেওয়া পূরণে কমিটি গঠন করেছে। পাশাপাশি শ্রমিক নেতাদের মধ্যে বিভেদ দূর করার তাগিদ দিয়ে বলেন, কিছু হলে আন্দোলন করা ও কারখানা বন্ধ করে দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী এবং পার্শ্ববর্তী দেশগুলো এই সুযোগ কাজে লাগাবে বলে মন্তব্য করেন শ্রম সচিব। আমাদের পিছনের যারা শত্রুরা তারা কি করবে, ওই আনরেস্ট তৈরি করে রাখবে। কারণ হলো যে যখন ওয়ার্ল্ড মিডিয়াতে যাবে এই বাংলাদেশের শ্রমিকরা রাস্তা বন্ধ করে রাখছে, তাদের উপরে ইট মেরে তাদের মেরে ফেলা হয়েছে, যে কিছুদিন আগে একজন মহিলা মারা গেল আপনার উপর থেকে 7 তলা থেকে ইট মেরে, এই চিত্রগুলো, এই রক্তের চিত্রগুলোই আপনার মানে ওয়ার্ল্ড মিডিয়াতে বেশি বেশি প্রচার করা হবে এবং তাতে কি হবে যে আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করার একটা প্রচেষ্টা থাকবে। বিমানবন্দরে যাত্রী সেবায় দারুণ পরিবর্তন এসেছে। মাত্র 20 মিনিটে পাওয়া যাচ্ছে লাগেজ। দীর্ঘ যাত্রা শেষে বিমানবন্দরে যে ভোগান্তির মধ্যে পড়তে হতো তা এখন নেই বললেই চলে। ওয়াইফাই সুবিধা, হটলাইন সুবিধার পাশাপাশি কাস্টমস ও এয়ারপোর্টের কর্মকর্তাদের মাঝেও ব্যাপক পরিবর্তন দেখে খুশি যাত্রীরা। তবে এখানেই শেষ নয়, বিশ্বমানের সেবা দিতে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এমনটাই জানালেন বেবিচক চেয়ারম্যান। মানিক শিকদারের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন 120 থেকে 130টি বিমান উড্ডয়ন অবতরণ করে। 24 ঘন্টায় বন্দর ব্যবহার করেন প্রায় 37,000 যাত্রী। একসময় যাত্রী সেবার মান নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও এখন অনেকটাই কমে এসেছে, ফিরেছে স্বস্তিও। স্বাধীনতার সুবাতাস মানে ওইটা আমরা গ্রহণ করছি। আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে এবং শৃঙ্খলা, যতটুকু খেয়াল করলাম প্রতিটা সেক্টরে পরিবর্তনের ছোঁয়া লাগছে। যত সব স্টাফ আছে তাদের ব্যবহারও খুব সুন্দর। কোনো চেঞ্জ ইমপ্লিমেন্ট করতে টাইম লাগবে, সো আমাদের সেই টাইমটা দিতে হবে। লাগেজ লাপাত্তা, ভেঙে যাওয়া, কেটে মালামাল চুরি ও নষ্ট হয়ে যাওয়া নিয়ে যে ক্ষোভ ছিল যাত্রীদের, সেটা এখন আর নেই। সময় মতো লাগেজ পেয়ে খুশি তারা। খুব দ্রুত সবকিছু হয়ে গেছে, মানে ইমিগ্রেশন কমপ্লিট করে বেল্টে আসার আগে লাগেজ চলে আসছে। আমাদের প্রত্যাশা আরো বেটার হওয়ার জন্য। প্রবাসী ও নতুন যাত্রীদের সহযোগিতার জন্য বিমানবন্দরে চালু করা হয়েছে হেল্প ডেস্ক, ফ্রি কল করা ও ওয়াইফাই ব্যবহারের সুবিধাও থাকছে। ফ্রি টেলিফোন করার জন্য একটা সুবিধা, এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। ওয়াইফাই কানেক্ট করতে পেরেছি, একটু সময় লাগছে, বাট ইট ওয়াজ ফাইন। ওয়াইফাইটা বাইরের কান্ট্রির মতো ফ্রি হয়ে যাক, মানে যার হাতে যায় সে যাতে টাপ দিলেই হয় আর কি।
হেল্পডেস্কের পাশাপাশি যে কোনো তথ্য, পরামর্শ এবং অভিযোগ জানাতে চালু করা হয়েছে 2টি হটলাইন নাম্বার ও ওয়েবসাইট। আমাদের টেলিফোনগুলো ছিল কিন্তু পজিশন মতো ছিল না, ওখানে কিন্তু নজরদারির ভিতরে রেখেছি যাতে যাত্রীরা হেনস্থার ভিতরে না পড়ে। টানাটানি যাত্রী আমি জানি না, এই কিছু মাঝে মাঝে আমাদের কঠিন উদ্যোগ নিতে হয়, যেমন কিছু আনরুলি লোকজন থাকে তাদেরকে বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। সেবার মান বৃদ্ধির পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা ও যাত্রীদের সাথে কর্মকর্তা ও কর্মচারীদের ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আমাদের অনেক কিছু আছে সেগুলো ইউটিলাইজেশন নাই, তো এইটা করার পর আমি যখন সমস্ত অর্গানাইজেশনগুলোর কথা বলেছি সবাই একসাথে আসলে ঐক্যমত পোষণ করেছে এবং সবাই বলেছে যে হ্যাঁ তারা তাদের বেস্টটা দিবে। যাত্রী সেবার মান উত্তরোত্তর আরও বাড়বে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। এখানে সীমে থাকলে তো আমাদের চলবে না, আমাদের আরও এগিয়ে যেতে হবে। একটা সময় সাধারণ যাত্রীদের নানা ধরনের অভিযোগ ছিল এই বিমানবন্দরকে নিয়ে, লাগেজ হারিয়ে যাওয়া সহ নানা রকমের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তেন যাত্রীরা। তবে এবার যাত্রীরা বলছেন আগের মতো সেরকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে না। যাত্রী সেবার মান যেমন বেড়েছে সেই সাথে যাত্রীরা চান যে এই সেবা আরও যেন বৃদ্ধি পায়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পাহাড় অশান্তের ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন, অস্থিতিশীলকারীদের কোনো ছাড় নয়। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাব প্রধান বিচারপতির, বিচারক নিয়োগে করা হবে নীতিমালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা সঠিক পদক্ষেপ নয় বললেন মির্জা ফখরুল, বিচ্ছিন্ন ঘটনা নয় মব জাস্টিস। প্রতিটি স্তরে ফ্যাসিবাদের দোসর থাকায় রাতারাতি রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বললেন সৈয়দা রিজওয়ানা হাসান। নিয়মিত ফ্লাইটে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, জাতিসংঘে কথা বলবেন ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।